আসসালামু আলাইকুম। বাংলাদেশে এখন তিনজন মানুষ শুধু বিএনপি করে না, আর সবাই বিএনপি করে। তিনজন মানুষ কে কে? একজন হচ্ছে পিনাকি ভট্টাচার্য, আরেকজন ডক্টর কনক সারোয়ার, আরেকজন এই অথম আমি। আমরা ছাড়া সবাই বিএনপি করে। মানে চুটকা পুটকা তো আছেই, ধরেন বিরানি সাহেব, তারপরে ওই যে ডাক্তার জায়েদ মায়েদ যা আছে এগুলো তো আছেই। ওদের আলো, দিল্লি স্টারের মতি মাহফুজও এখন নাকি বিএনপি করে। তারা এখন বিএনপির বড় বড় প্রোগ্রামে গেস্ট হয়ে যায়, মানে মঞ্চে বসে। তাদের অনুষ্ঠানের ভেতরে আবার বিএনপির লোকজনকে মঞ্চে নিয়ে তারপরে বসায়। তারাও এখন বিএনপি। তারা নাকি বিএনপির মতো একটা দলকেই এতদিন ধরে চেয়েছিল। অথচ এই মতি মাহফুজ সেই 21শে আগস্টের গ্রেনেড হামলায় আপনাদের মনে আছে, এক জজ মিয়াকে তারা নাটক বানিয়ে তারপরে সেই জজ মিয়াকে দিয়ে সেই পুরো বিচার প্রক্রিয়াটাকে সরিয়ে দিয়ে নতুন করে 30 জনকে আবার সেই মামলায় আসামি করলো। সেই মামলার ভেতরে খালেদা জিয়াকে ঢুকাতে চেয়েছিল, সেটা আর পারে নাই। তারেক রহমানকে পরে ঢুকাইলো। তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর, আব্দুল সালাম পিন্টু, পুরো বিএনপিটাকে ধ্বংস করে দেওয়ার জন্য যা করা প্রয়োজন এই গেল 17 বছর ওদের আলো ডেইলি স্টার করেছে। 111-এর মূল হোতা হচ্ছে এই দুইজন। আজকে তারাও নাকি বিএনপি করে। তো বিএনপি যদি এই বিএনপি হয় তাহলে তো এই বিএনপি আমরা করব না। বিএনপির আজকে যে অবস্থান, তারা নাকি মুক্তিযুদ্ধের চেতনার শক্তি। এটা তো আওয়ামী লীগের বয়ান। আবার জামাত ইসলাম হচ্ছে গিয়ে নাকি রাজাকার, জামাত ইসলাম নাকি 71-এ নাকি ধর্ষণ করেছে, তারপরে খুন করেছে, এইসব তারা দেশদ্রোহী, তারা পাকিস্তানের প্রোডাক্ট, এগুলো তারা বলে। যদি এগুলো বলে তাহলে এই বিএনপি আমরা করব না। আমরা যদি নাকি এই অবস্থানে বিএনপি থাকে এবং সারা জীবন, আমার জীবন যতদিন আছে ততদিন নির্বাচন করে, তাহলে ততদিন আমি বিএনপির বিরুদ্ধে দাঁড়াবো। বিএনপি আমার মারুক কাটুক, বিএনপি আমার যা মনে চায় করুক, কিচ্ছু বলা নেই। আমি এই বিএনপির বিরুদ্ধে নির্বাচনে যে দাঁড়াবে শক্তিশালী দল, আমি তার পক্ষে কাজ করব যতটুকু সম্ভব। এখন আমরা কাজ করলে আবার এটাতে কি হবে, কিছুই হবে না, এরকম আছে না একদল, যে আমরা থাকলেই কি না থাকলেই কি। আমরা থাকলে কি সেটা এবারে নির্বাচনে খুব ভালোভাবে বিএনপি টের পেয়েছেন। প্রকাশ্যে বলার দরকার নেই, গোপনে যখন আলাপ করেন তখন এটা স্বীকার করেন যে এবার আপনারা জিতেন নাই। ধরেন আপনারা নির্বাচনে যেটা দেখিয়েছেন সেটাই ধরলাম। এতদিন জামাত শিবিরের লোকজনকে বটটট বলেছে না, তো কত পার্সেন্ট ভোট পেয়েছে? 32%। 53টা আসনে 5000 ভোটের ব্যবধানে বা তার নিচে ব্যবধানে তো আপনারা পাশ করেছেন। তাইলে এই যে এতগুলো মানুষ ভোট দিল, সব বট, সব খালি এদের খালি বট, আর আপনারা হচ্ছে রিয়েল মানব। তো বটেরা খালি ফোনে ইয়েতে আইসা, ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে আইসা কমেন্ট করে, লাইক দেয়। এদের ফোন আছে, তোদের ফোন কেনার টাকা নাই। এত চাঁদাবাজি করে টাকা কি করিস? ফোন কিন, ফোন কেনা, তারপরে তোরা নিজেরা বট বানা, নিজেরা এসে তারপরে সোশ্যাল মিডিয়া। তোরা তো রিয়েল মানব, তোর তো বট দরকার নাই। রিয়েল মানবরা এসে তারপরে কমেন্ট কর, তারপরে হারিয়ে দেয় কাদেরটা, কাদের কোন জায়গায় কারা জিতে যায় আমরা দেখতে চাই। তো আসলে বাস্তবে কি সেটা কিন্তু ওরা টের পেয়েছে, যে আমরা যেই দিকে যাব সেই দিকে গেলে মানুষের জনমত। আজকে যেই জুলাই যোদ্ধা বলেন আর যত যোদ্ধাই বলেন, এই যে যোদ্ধাদেরকে সামনে রেখে 5-6 জন আজকে জাতীয় নেতা হয়ে গিয়েছে, এমনি এমনি হয় নাই। এখানেও এই পিনাকি ইলিয়াসদের অনেক অবদান আছে, এগুলো এত দ্রুত মুখ পুষা ফেলা হবে না। যাই হোক, যদি এই অবস্থানে থাকে তাহলে বললাম যেটা সারা জীবন বিএনপির বিরুদ্ধেই থাকবো। কিন্তু বিএনপি যদি খালেদা জিয়ার বিএনপি হয়, বিএনপি যদি জিয়াউর রহমানের বিএনপি হয়, তাহলে আমি তারেক রহমানের চাইতে বেশি বিএনপি। বিএনপি তারেক, খালেদা জিয়া, জিয়াউর রহমানরা কি চেয়েছে? খালেদা জিয়া নিজের মুখে বলে গিয়েছেন যে 72-এর সংবিধান উনি ক্ষমতায় আসলে ছুঁড়ে ফেলবেন। 5th অ্যামেন্ডমেন্ট জিয়াউর রহমান করে গিয়েছেন 4th অ্যামেন্ডমেন্টের পরে। সেই শেখ মুজিবের বাকশাল থেকে শুরু করে পত্রপত্রিকার 4টা পত্রিকা ছাড়া সব পত্রিকা বাতিল করে দিয়ে একদলীয় যে শাসন ব্যবস্থা শেখ মুজিব করে গিয়েছিল, সেইটার বিপরীতে জিয়াউর রহমান 5th অ্যামেন্ডমেন্ট করে গিয়েছেন। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। আমি সেই জিয়াউর রহমানের বিএনপি করি। এখন যদি আপনি মনে করেন যে বিএনপির এই যে নতুন করে শোনেন না যে রাজাকার, 71-এ জামাত ইসলাম নাকি ছিল রাজাকার, জামাত ইসলাম নাকি মানুষ খুন করেছে, 31 লক্ষ মানুষ মেরেছে, 2 লক্ষ মা বোনের ইজ্জত পান করেছে, এগুলো শোনেন না? এগুলো বলা হয়। এগুলো কোনোদিন জিয়াউর রহমান বলেছে? এগুলি কোনোদিন খালেদা জিয়া বলেছে? খালেদা জিয়া নিজের মুখে, এই ভিডিও এখনো ইউটিউবে আছে, যে 71-এর ঘটনায় জামাতের যে নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, এটা ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসি দেওয়া হয়েছে, এই অপরাধের সাথে তারা জড়িত না। ভাই, 76-এর নির্বাচনে জামাতের ক্যান্ডিডেট ছিল 2জন বা 3জন। সারা বাংলাদেশে তাদের সংগঠনই ছিল না। সেখানে তারা নাকি সারা দেশে শুধু জামাত একলা এই করলো। কেউই চায় নাই। যদি আমার বলেন 5% লোকও সেই যুদ্ধে অংশগ্রহণ করে, এমন তো ভুয়া মুক্তিযোদ্ধার অভাব নাই। মুক্তিযোদ্ধা কারা, ওইটা নিয়ে বিতর্কে নাই গেলেন। 30 লক্ষ মা আর 2 লক্ষ মা বোনের এই হিসাব আপনার গ্রামে গ্রামে আপনার পরিচিত লোকজনের দিয়া করেন। এই কথা বহুবার বলেছি, হিসাব করেন, হিসাব করলে সব হিসাব পাওয়া যায়। এক এক গ্রামের মধ্যে 45 জন করে মানুষ মারা যাওয়ার কথা, যদি 30 লক্ষ মানুষ মারা যায়, বলেন কয়জন? এক এক গ্রামে 3 জন করে মহিলা ধর্ষণ হওয়ার কথা। আপনি আপনার আশপাশের লোকজন, আশপাশের গ্রাম 14 গোষ্ঠীর মধ্যে খোঁজ নিয়ে যদি জানতে পারেন পাকিস্তানি মিলিটারি কোনো নারীকে ধর্ষণ করেছে, প্রকাশ্যে আসা কান ধরে উঠবোস করব। আজও পর্যন্ত পায় নাই। আমরা অনুসন্ধান করেছি, জরিপ করেছি, কোনো জায়গায় এটা খুঁজে পাওয়া যায়নি। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় নিজে বলে 679 জন হইল গিয়া 523 জন
ঢাকা বিভাগে 69 জন, 523 জন নাকি ধর্ষিত হয়েছে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের ডাটা, সেই ডাটার কোনোটাই খুঁজে পাই না। আমরা পুরো ঢাকা বিভাগ নিয়ে কাজ করেছি, একজনও পাওয়া যায়নি। ভুয়া বীরাঙ্গনা সাজায় এগুলো করেছে কারা? ইন্ডিয়া করেছে। এখন বিএনপির জিয়াউর রহমানের আশপাশে কারা ছিল? জিয়াউর রহমান শাহ আজিজ থেকে শুরু করে আপনার যারা জিয়াউর রহমানের সাথে ছিল, এই যে আজকে যে মির্জা ফখরুল আলম, ওর বাপও রাজাকার ছিল, রাজাকার। তো জিয়াউর রহমান কেন তাহলে ওনাদেরকে নিয়ে থাকতেন? খালেদা জিয়া এই জামাত আমৃত্যু তিনি জামাতের পক্ষে কথা বলে গিয়েছেন, কেন? ওনারা জানেন এখন আজকে যদি তারেক রহমান নতুন করে বলে সেই 71-এর চেতনায় বিএনপি চলবে, এই বিএনপি তো ভাই আমরা করবো না, এই বিএনপির পক্ষেও কাজ করবো না। এখন সমস্যার শুরুটা এবার কোত্থেকে হলো আপনাদেরকে একটু বলি। নির্বাচনের প্রায় 3 মাস হয়ে গেল, আমার মনে হয় এই বিষয়গুলো আপনাদের সামনে আস্তে আস্তে পরিষ্কার করা উচিত। আমরা বিএনপির জন্য কি করেছি? তারেক রহমান তো আজকে প্রধানমন্ত্রী, এই গেল 15 বছর তো তারেক রহমান প্রধানমন্ত্রী ছিল না, তাই না? আমি পিনাকি দাদা, কনক সারোয়ার, ওনাদের হিসাব আমি বাদ দিলাম, ওনাদের কথা ওনারা বলবে সেটা আমরা বাদ দিলাম, যদিও ওনাদের দুইজনের প্রতিটা কথার সাথে আমি একমত। পিনাকি দাদা বলেন, কনক সারোয়ার বলেন, প্রতিটা বক্তব্যের সাথে আমি একমত। আমার অনেক বক্তব্যের সাথে ওনারা একমত না হইতে পারবেন, ওনাদের প্রতিটা বক্তব্যের সাথে আমি একমত, কারণ আমার ভিডিওটা দেখলে তারপরে বুঝবেন। এখন ধরেন নির্বাচনের আগে আমি আমার কথাটা বলি। এই গেল 1.5 বছরে আমি অন্তত 5টা ভিডিও করেছি, এটা করে অনেকের গালিও শুনেছে যে তারেক রহমান তিনি আসলেই চান, তার একটা প্ল্যান আছে এবং তিনি আসলেই চান তিনি দেশটাকে একটা ভালো জায়গায় নিয়ে যাবেন এবং আমি চাই বিএনপি ক্ষমতায় আসুক। এই কথা আমি গেল 1.5 বছরের মধ্যে অন্তত 5 ভিডিওতে বলি, আমার চ্যানেলে এখনো সেই ভিডিও আছে। তারপরে মিটফোর্ডের সামনে একটা লোককে আপনাদের মনে আছে পাথর দিয়ে আপনার মাথায় আঘাত করে তারপর একজনকে মারা হলো, বলা হলো যে চাঁদাবাজি নিয়ে তারপর করা হয়েছে। ওইটা নিয়ে আমি ওই ঘটনাটা নিয়ে আলাদা একটা ভিডিও করেছিলাম। সেই ছেলেটা হচ্ছে আওয়ামী লীগের এবং ছাত্রলীগের সাথে তার ছিল, সে এই বিএনপির সাথে এসে বিএনপির একটা গ্রুপের সাথে মিলে সে কাজটা করেছে। সেখানেই দিয়েছি বিএনপি আপনার বিভিন্ন হাটে বাজারে বিভিন্ন জায়গায় গিয়ে তারপরে তারা চাঁদাবাজি করছে, তারা সব দখলবাজি করছে। তো আমি ওইটা নিয়ে একটা আলাদা ভিডিও করেছি যে আজকে একটা হাট, সরকারি একটা হাট, সরকারি একটা পাওয়ার, সরকারি একটা বিল, সরকারি একটা প্রতিষ্ঠান, যেসব জায়গাগুলো লিজ দেওয়া হয়, ইজারা দেওয়া হয় 5 বছর 1 বছরের জন্য, এইসব প্রতিষ্ঠানগুলো যাদের হাতে ছিল সারা সব আওয়ামী লীগের লোকজন ছিল। এখন আওয়ামী লীগ সেগুলো সব থুয়ে পালিয়েছে। এখন ওই হাটটা চালাবে কারা? বিএনপির লোক চালাবে না? আমি নিজে ওইটা নিয়ে ভিডিও করেছি যে এটা বলা হচ্ছে দখলবাজি, চাঁদাবাজি। এটা চাঁদাবাজি না, এটা দখলবাজি না, কারণ ওইখানে কাউকে না কাউকে সেই দায়িত্ব নিতে হবে। বিএনপি সেই দায়িত্ব নিয়েছে। হ্যাঁ, বিএনপির ভিতরে দলীয় কোন্দল আছে, মারামারি হয়েছে, গ্যাঞ্জাম হয়েছে, সেগুলো হচ্ছে, কিন্তু কারো না কারো তো চালাইতে হবে। ইভেন গেল কয়েকদিন আগে বিভিন্ন সিটি কর্পোরেশনে বিভিন্ন জায়গায় আপনার বিএনপি নিজেদের লোক প্রশাসক হিসাবে বসিয়েছে, ডিসি বিভিন্ন জায়গায়, চেয়ারম্যান বিভিন্ন জায়গায় বসাচ্ছে, এমনকি ভিসিগুলো বসাচ্ছে। এটা নিয়েও অনেক সমালোচনা হয়েছে, কিন্তু মানে তর্কের খাতিরে তর্ক যদি করতে বলেন অনেক কিছু বলতে পারবো, বাট যদি মানে অনেস্টলি যদি বলতে বলেন, বিএনপি এতদিন ক্ষমতায় ছিল না। এই লোকগুলো কারা? এই লোকগুলি তো আওয়ামী লীগের লোক, এরা তো জামাতের লোকও না, এরা নিরপেক্ষও না, এরা আওয়ামী লীগের লোক ছিল। অথবা ইউনুস যাদেরকে বসিয়ে দিয়ে গেছে তাদের, এবং ইউনুসের সময়ের বেশিরভাগ জায়গাতে আওয়ামী লীগকেই তারা পুনর্বাসিত করেছে, সব জায়গাতে। সেই লোকগুলোকে এখন বিএনপি বসায় রাখবে? বিএনপি সরকার ক্ষমতা, বিএনপির কোনো একটা কিছু হলে তো দায় বিএনপির উপরে যাবে, তো বিএনপি তাদের লোক বসাবে না? এমনকি বাংলাদেশ ব্যাংকে বিএনপি মনে করেছে সে ভালো করবে, সমস্যা কি? যদি নাকি এখন আরেকজনকে বসে, সে কি মানে পীর সাহেব ছিল নাকি? সে ফেরেশতা ছিল? ইউনুস একজনকে বসিয়েছিল, এই যে মনসুর সাহেব, কি করেছে? কোন ঘটনার বিচার করেছে তারা? এই যে রিজার্ভ চুরি থেকে শুরু করে 1.5 বছর একটা সরকার সময় পেয়েছে, কম সময় না, 1.5 বছরে কি করেছে আমার বলেন? আজকে যে জুলাই সনদ নিয়ে এত কথা বলে, এই জুলাই সনদ আপনি 1.5 বছরে করেন নাই কেন? আমি অন্তত 5টা ভিডিও করেছি ডক্টর ইউনুসকে 20 বছর ক্ষমতায়, আজীবন ক্ষমতায় চাই, যতদিন চাই ততদিন ক্ষমতায় চাই, আমরা বিশ্বাস করেছিলাম। অনেকে আমার ওই ভিডিও আবার এখন মাঝে মধ্যে, ভাই আমি না, বাংলাদেশের প্রতিটা মানুষই চেয়েছে ইউনুস থাকুক, সবাই মনে করেছিলাম সে শেষ বয়সে অন্তত একটা ভালো কিছু করে যাবে, সারা জীবন মানুষ তাকে মনে রাখবে। আজকে মান সম্মান কোথায় আছে ডক্টর ইউনুস? আপনি এবং আপনার উপদেষ্টারা, আল্লাহ যদি বাঁচায় রাখে বাংলাদেশে, দেখবো আপনাদের অবস্থান কি। কোনো জায়গায় কোনো কিছু করে নাই ডক্টর ইউনুস। এই যে জুলাই সনদ যেটাকে আমরা এখন বলি না, আমি খুব বেশি মাতামাতি এটা নিয়ে করি না। কেন করি না জানেন? এটা জুলাই সনদ, আমি সংবিধান ছুঁড়ে ফেলতে চাই, কিন্তু জুলাই সনদ আমি চাই না। এটা ইউনুস সনদ। ইউনুসকে এই বিভিন্ন তার যারা পিতামাতা আছেন না, তার কিছু পিতামাতা আছেন, সেই পিতামাতারা যারা তাকে পরিচালনা করে, তারা বাংলাদেশে এই যে LGBTQ আছে না, গে, তারপরে সমকামী টমকামী, এগুলো বাংলাদেশে আজকে 55 বছরে যতটা আপনার হয়েছে, মানে এটাকে প্রমোট করা হয়েছে, ডক্টর ইউনুস তার দ্বিগুণ প্রমোট করে গিয়েছেন। এই গেল বছর রোকেয়া বেগম, রোকেয়া, এটা ছিল হলো এই যে নাম কি, তসলিমা নাসরিনদের পূর্বসূরি, ওরাই ওই ন্যাংটা এই ইয়েগুলি, এই যে জাউরামিগুলি যত আছে, যে নাস্তিকতাবাদ, ইসলাম বিদ্বেষ, এগুলি এই বেগম রোকেয়ারা শিখিয়ে গিয়েছে। এই ভাতার ছাড়া মহিলা আপনার মারা গিয়েছে যেদিন, তার মৃত্যুবার্ষিকী না জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, এনসিপির আমি একজনের কাছে শুনেছি, তাদের সবাইকে
ডক্টর ইউনূস নিজে বলেছে এটা সবার ফেসবুকে পোস্ট করতে হবে, এমনকি তার দপ্তর থেকে নাকি পোস্ট লিখে দেওয়া হয়েছে, সেই পোস্ট নাহিদ, আসিফ, শারজিজ যত আছে সবাই তারা সেটা পোস্ট করেছে। কারণ কি, তাকে প্রমোট করতে হবে, সমকামিতা প্রমোট করতে হবে। এই জুলাই সনদের ভেতরে এমন কিছু জায়গা আছে, এগুলো বললে নিজের থুতু নিজের গায়ে পড়বে, এমন কিছু জায়গা আছে যেটা এই দেশকে সমকামিতা, এই বেহায়াপনা, বেলাল্লাপনার দিকে নিয়ে যাবে। ঠিক আছে, খুব বেশি করি না। এনসিপি লোক বলে ভাই আপনি আমাদের বিরুদ্ধে, এনসিপি বাবা তোমরা কোথায় ছিলা? তোমরা নির্বাচনের আগের দিন পর্যন্ত সময় পাও নাই, কি করছো? খালি চান্দাবাজি করছো, সময় পাও নাই। নির্বাচনের আগের দিন পর্যন্ত তোমরা জুলাই সনদে স্বাক্ষর করো নাই, কেন করো নাই? তোমার এত জুলাই সনদের প্রীতি উঠছে, তুমি কেন কিসের জন্য করে নাই? আজকে বিএনপির দোষ দিয়া বহু সমালোচনা করলে ভাই আল্লাহরে নিয়েও সমালোচনা করে মানুষ, করে না? কিন্তু যদি নাকি আপনি আমারে সত্যি কথা বলতে বলেন, কোনো নির্বাচিত সরকার কোনোদিন এইটা করবে না যে 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হইতে পারবো না। তোমার সময় সুযোগ দিচ্ছে বাংলাদেশের মানুষ, তুমি করে যাও নাই কেন? 1.5 বছর তুমি তোমার বিশ্ববিদ্যালয়, তোমার ট্রাভেল এজেন্সি, তোমার ম্যান পাওয়ার বিজনেস সব রেজিস্ট্রেশন নিয়ে যাইতে পারলা, আর খালি জুলাই সনদটা করে যেতে পারলা না কেন? কারণ কি? সংবিধানটা তুমি করতে পারলা না, তোমার টাকা খরচ করো নাই। তুমি বিডিআর কমিশনের করে গিয়েছো, সেখানে টাকা খরচ করলা, লোক নিয়োগ দিলা, সেটা করলা না কেন? বিচার করলা না কেন? আলেমদেরকে, প্রতিটা আলেম আল্লাহর কাছে ওরে সারা জীবন আল্লাহর কাছে আপনারা যতদিন জীবিত থাকেন আল্লাহর কাছে মানে এর বিচার চায় যাবেন। 1.5 বছরও ক্ষমতায় ছিল এই ডক্টর ইউনূস একজন আলেমকে ছাড়তে চায় নাই। প্রতিটা আলেমকে ডক্টর ইউনূস আর আসিফ নজরুল চেয়েছে তারা জেলখানায় থাকুক। কেন? কিসের জন্য? কিভাবে? যখন কিনা আমি তো আজকে তো ইউনূস নাই, বিএনপি যারা আছেন, বিএনপি যারা মন্ত্রী আছেন, তারা যায় আইজি প্রিজনকে যায় বলবেন ভাই আপনার ফোনটা দেন, হোয়াটসঅ্যাপে ইলিয়াসের সাথে আপনার চ্যাটিং করব, দেখব। কয়েক শত আলেমদের জামিনের ব্যাপারে জেল সুপার, আইজি প্রিজন, যেটা না হয়েছে সবশেষ আইজি প্রিজন পর্যন্ত গিয়েছে, জামিন হয়, আটকায় দেয়, এখান থেকে দেয় না, আইন মন্ত্রণালয় থেকে দেয় না, ডিজিএফআই দেয় না, ওই দেয় না। আরেক চুতি হলো এই যে ওয়াকারের সেনাবাহিনী, এরা একজন আলেমকে ছাড়তে চায় নাই। আপনারা হাদি যেদিন মারা গেল, খবর এলো যেদিন মারা গেল, মৃত ঘোষণা করা হলো, সেদিন দেখেছেন সব পুরো গোষ্ঠী শুদ্ধ ধুইয়া দিয়েছে সেই দিন। তারপরে আমার এই যে তার আগে আবার প্রথম আলোর ঘটনা, তো প্রথম আলোর ঘটনা আমি মনে করি আমি যদি নাকি মৃত্যুর পরে যদি নাকি আল্লাহর কাছে যায় একটা কিছু দেখাইতে চাই যে আল্লাহ আমি বেহেশত চাই এটার কারণে, তাহলে প্রথম আলোর বিরুদ্ধে থাকা এটা আমার একটা বড় কাজ। সো এটা নিয়ে আমি একদম রিগ্রেট ফিলও করি না, নিজের দোষীও মনে করি না, কিছুই মনে করি না। এখন এই যে প্রথম আলোর এই যে ঘটনা যত কিছু আছে এগুলো মিলে আসা আমার এই করলো, বাংলা এডিশন বন্ধ করলো। আমি এখনো সরকারের কারো কাছে যা করি নাই, আমি নিজে আপনাদেরকে এখনো ফেসবুকে বলিও নাই যে বাংলা এডিশনের যেই পোর্টালটা আছে, পোর্টালের নিবন্ধনটা তারা স্থগিত করে গিয়েছে, সেটা বিএনপি এসে এখনো খুলে দেয়নি, বলিও নাই যদিও, তো আশা করি খুলে দিবে। এখন এই যে এত কিছু হইলো না, শেষে বললাম না কেন বললাম জানেন? এই ইউনূস সবগুলোরে কেন ধুইলাম জানেন? ধর পিছনে একটা কারণ আছে ভাই। আপনি অনেক মানুষ আছে জ্ঞান দেয়, হ্যাঁ ভাই আপনি এটা এরকম কেন করলেন, এরকম কেন? আর বেটা তোর খারাপ লাগে না, আমার খারাপ লাগে। কি খারাপ লাগে জানিস? আমি কি করেছি? 1.5 বছর আলেম, বিডিআর এদের জন্য বহুত কিছু নষ্ট করেছে, বহুত মানুষের সাথে সম্পর্ক নষ্ট করেছে। আজকে সেনাবাহিনীর সাথে যে আমার যে সমস্যা, এই পিলখানার ঘটনার বিচার যদি আমি না চাইতাম, সেনাবাহিনীর সাথে আমার কোনো সমস্যা হইতো না। আজকে যদি নাকি সরকারের এই বর্তমান সরকারের একজন সামরিক বিশাল বড় একটা পজিশনে একজন লোক আছেন, রিটায়ার্ড একজন সেনা অফিসার, তো তিনার ব্যাপারেও আমাকে এই সরকারের ভেতর অর্থাৎ ইউনূস সরকারের ভেতর থেকেই বলা হয়েছে ওনার ব্যাপারে কথা বলতে, কি ওনার ওয়াইফের সাথে ভারতীয় একজনের সাথে খারাপ একটা সম্পর্ক করে ফেলেছিল। তো সেটার দোষ তার ওনার না, ওনার ওয়াইফের দোষ। ওনার দোষ কি? কার কথা বলছি আপনার বুঝেছেন, আমি ওনার নাম আর বলছি না। এরকম অনেকগুলো বিষয় নিয়ে বারবার চেয়েছি এই আলেমগুলোরই হোক, জামিন হয়। সবচাইতে বেশি মানে হেল্প যিনি করেছেন তিনি হচ্ছে বর্তমান আইনমন্ত্রী, সাবেক অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। যদিও উনি এই যে দিলীপ আগারওয়ালার জামিনের সাথে ওনার কিছুটা রোল ছিল, এবং কায়সার কামাল যিনি এখন ডেপুটি স্পিকার, এই দুইজনের রোল ছিল। আসিফ নজরুল এটা মূল হোতা ছিল, তাকে ছেড়ে দিয়েছে তারা। সম্ভবত 7টা মামলা রাতের আধারে চুপি করে তারপরে একটা করে তারা জামিন দিয়ে তারা দেশ থেকে বার করে দিয়েছে। তারপরে আমরা জানতে পারি, এরপরে আসাদ ভাইয়ের বিরুদ্ধে আমি কথা বলেছি, কিন্তু সত্যি কথা বলতে আসাদ ভাই এই আলেমদের মুক্তির জন্য ওনার কাছে যখনই কোনো কথা বলেছি তখনই উনি সাথে সাথে সেটা অ্যাকশন নিয়েছেন এবং দেখা গিয়েছে সেটা জামিন হয়েছে। এমনকি সেনাবাহিনীর বিজিবির প্রধান যিনি বিজিবি, আমি হঠাৎ করে একদিন একটা পোস্ট করেছিলাম যে জামিনের বিষয় নিয়ে, মানে সংক্ষেপে বলি, তখন উনি একজনের মাধ্যমে ওনার পরিচিত আরেক কলিগ, তো উনি ফোন দিল, ভাই উনি একটু কথা বলবেন। বললাম সমস্যা নেই, কথা বলবো। উনি বললো ভাই আপনি এটা পোস্ট করেছেন, এটা তো সত্যি না। আমি বললাম তাহলে আপনি আমাদের জামিনের ব্যবস্থা করেন। যাক, তারপরে জামিন হয়ে গেল। ওই সময় সবশেষ জামিন যেটা ছিল সম্ভবত 31 জন বোধহয় জামিন হয় ওই দিন। এই কাজগুলোর প্রতিটা ক্ষেত্রে আমার মনে হয়েছে যে আমি মনে হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী, মানে আমি ছাড়া আর কারো কোনো দায়িত্ব নাই। এই 15 বছরে এই যে মানুষগুলো যে কষ্ট করলো, সবার আগে এসে তো ভাই আপনার এই পিলখানার বিচার করা দরকার ছিল। সবার আগে এসে যে আলেমগুলো জেলখানায়, এদের উপরে সবচেয়ে বেশি জুলুম নির্যাতন হয়েছে, তাদের এই বিচার করা দরকার হয়েছিল।
করে নাই। এগুলো নিয়ে আমার সাথে সমস্যা শুরু হলো, এবং ওই দিন আমি তারেক রহমানের আশপাশের কিছু লোকজন আছে, যেমন কায়সার কামাল টামাল, এদেরকেও ধুইছিলাম। তো এটা নিয়ে বিএনপি আমার উপরে কষ্ট পেয়েছেন। তার উপরে যেদিন আমার ফেসবুক বন্ধ করলো মেটা আমার ফেসবুক বন্ধ করার পরে তারেক রহমানের খুব ঘনিষ্ঠ, যদিও উনি এখন সেটা একটা লাথি খেয়েছেন, ওর নাম হচ্ছে ওয়াহিদুজ্জামান। এই ওয়াহিদুজ্জামান হলো গিয়া তারেক রহমানের সাথে যেইভাবেই হোক সে কোনো একভাবে ঘনিষ্ঠ হয়েছিলেন, মানে এখন ইদানিং লাথি খাওয়ার আগ পর্যন্ত ঘনিষ্ঠই ছিলেন। তিনি তথ্য বিষয়ক, বিএনপির তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টাও ছিলেন, সম্পাদক। সেই ব্যক্তি ফেসবুকে একটা পোস্ট করলেন যে আমার ফেসবুক তিনি খেয়ে দিয়েছেন, হ্যাঁ, আমার সন্তানদের পেটের ভাতের কথা চিন্তা করে তিনি এতদিন এটা করেন নাই, এখন তিনি খেয়ে দিলেন, বাড়াবাড়ি করলে জেলে যাইতে হবে আমারে নাকি, এই পোস্ট করলেন তিনি। এখন উনি তো ওই সময় ছোটোখাটো ব্যক্তি না, তারেক রহমানের তথ্য প্রযুক্তি বিষয়ক, তারেক রহমানের ফেসবুক, টুইটার, এগুলোর পাসওয়ার্ডও তার কাছে ছিল তখন। সে তো ছোটোখাটো লোক না, তিনি যখন আমাকে নিয়ে এরকম পোস্ট করবে, আমি তারপরে বিএনপির পিছনে পিছনে ঘুরবো মনে হয়। ডক্টর কনক সারোয়ার উনি তো এখনো পর্যন্ত আমার জানা মতে বিএনপির বিরুদ্ধে কোনো কথা বলেন নাই। এমনকি আমরা নির্বাচনের 2 দিন আগে আমরা 3 জন লাইভে আসার কথা ছিল, সেই দিনও কিন্তু উনি যুক্ত হন নাই। আমি, পিনাকি দাদা 2 জন ছিলাম। সে ব্যক্তির বোন জেলখানায় ছিল, তিনি এই বিএনপির কাছ থেকে কি পেয়েছে? পিনাকি ভট্টাচার্যের সাথে কি হয়েছে আমি জানি না, বিএনপির কোন লেভেল থেকে কথা। আমি যতটুকু জানি যে তারেক রহমানের সাথে তার একটা বৈঠক হয়েছিল, এবং সেখানে কি কি কথাবার্তা হয়েছে, কি কি কোন কোন বিষয়ে তারা সমঝোতা হইতে পারে নাই, আমি জানি না সেটা। আমার বিষয়ে আমি বলি, আজকে এপ্রিল মাস, তো 2025 সালের এপ্রিল বা মার্চ, এপ্রিল না, সম্ভবত মে জুন মাসের দিকে কোনো একটা, আমার মনে আছে যে কোনো একটা স্যাটারডেতে আমি আমার 2 ছেলেকে নিয়ে একটা মাঠে বল খেলছিলাম, যেখানে আমার দিনটা মনে আছে, শনিবার ছিল। সেদিন আমাকে ফোন করলো মাহাদি আমিন ভাই। তো মাহাদি আমিন ভাই ফোন করে বললো যে ভাই, তার আগে আরও 2-3 বার কথা হয়েছে, তো ওই দিন আমার শেষ মাহাদি আমিন ভাই ফোন করলো যে ভাই লিডার কথা বলবে, তো আপনি কখন ফ্রি আছেন? তো আমি মাহাদি আমিন ভাইকে বললাম যে ভাই, উনি আমার চাইতে বহু ব্যস্ত মানুষ, ওনার সারাদিন দল গুছাইতে হয়, দেশের বিভিন্ন জায়গায় কথা বলতে হয়। উনি যখন বলে আমার এখানে যদি তখন ভোর রাত হয়, আমি তখন জেগে থাকবো, সমস্যা নেই। বসে বললেন যে আমি রেডি আছি, সমস্যা নেই, কথা বলবো। উনি ওর পরে আর আমার সাথে কথা বলেন নাই, এবং ওনাকে কে কথা বলতে না করেছে আমার সাথে, ওনাকে কে আটকিয়েছে আমার সাথে কথা না বলতে, এটা উনি বলতে পারবেন। সো সেই মানুষগুলোকে ওনার চেনা উচিত। আমরা কারা? আমাদেরকে তো কেউ টাকা পয়সা দিয়ে তারপরে বিএনপিতে আনে নাই। বিএনপি আমাদেরকে টাকা পয়সা দিয়েছে কি দেয় নাই, এটা তারেক রহমানের চাইতে ভালো কেউ জানে না, এটা তারেক রহমানই বলতে হবে। তবে এটা নিয়ে আর মানে আপনাদের সামনে ক্লিয়ারিফাই করার কিছু নাই। 5 জানুয়ারি 2014 ইলিয়াস হুসাইন তখন বিএনপিও করে না, আওয়ামী লীগও করে না, জামাতও করে না, কিছুই করে না। বিএনপির আজকে অনেক ভাইয়েরা আছেন, তারা ফেসবুকে তারপরে তাদের অনেকের পোস্ট দেখি, আমার খুব তুচ্ছ তাচ্ছিল্য গালাগালি করে, খুব বাজে কথাবার্তা ভাষা ইউজ করে তারপরে কথাবার্তা বলেন। ভাই 5 জানুয়ারির সেই নির্বাচনে আমি অধম একমাত্র সাংবাদিক ছিলাম, শুধু সাংবাদিকতা করি নাই, সাংবাদিকতার বাইরে যায়ও সেদিন এই বিএনপির জন্য কাজ করেছে, এই আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ করেছে। অতএব আমাদেরকে আওয়ামী বিরোধিতা শিখায় লাভ নাই। বিএনপির 15 বছরে তারেক রহমান, খালেদা জিয়া, তাদেরকে নিয়ে কোনো সমালোচনা করার কিছুই নাই, বিষয়টা এরকম না। এটা মানুষ মাত্রই থাকতে, অনেক কিছু করা যাইতো, অনেক মানুষ করেছেও। আমাদের অনেক লোকজন এখন যাদেরকে বিরাট জাতীয়তাবাদ মনে বলে প্রচার করেন, তারা তারেক রহমান, তারা যে কি যেন উনি লন্ডনে থাকেন, কি মানে বিশাল একটা ভাব নিয়ে এইসব কথা, তারাও এখন বিশাল বড় বড় বিএনপি। দরকার নেই ভাই এত বিএনপি হওয়ার। তো আমরা 15 বছরে চাইলে ওরকম অনেক কিছু বলতে পারতাম, বলি নাই কোনোদিনও। অতএব আমাদেরকে নিয়ে যদি নাকি এখন বারবার সব কয়টা জায়গায় আমাদেরকে অপমানিত করা হয়, আর মনে করা হয় যে আমরা বিএনপির পিছনে পিছনে ঘুরবো সুবিধা নেওয়ার জন্য, আল্লাহ যেন জীবনে কোনোদিন এরকম সুবিধা না নেয়, কোনো দলের কাছ থেকে না নেওয়ায়। আজকে যারা মনে করছেন যে জামাত ইসলাম বোধহয় এই আমার মনে হয় টাকা পয়সা দিয়া বোধহয় তারপরে জামাতের পক্ষে নিয়ে নেওয়া হয়েছে, মুসলমান যদি হয়ে থাকি, এক জবান যদি হয়ে থাকে, আল্লাহর সাক্ষী রাখা, এই বাংলাদেশের মানুষের সাক্ষী রাখা বলছি, যদি জামাত ইসলামের কাছ থেকে, খালি আমি না, আমারে তো সরাসরি দেওয়া তো পরের কথা, বাংলা এডিশন আজকে ধরেন 2 বছর হইতে গেল, জামাত ইসলাম এই বাংলাদেশ এই বাংলা এডিশনকে 4 আনা পয়সার কোনো বিজ্ঞাপনও দেয় নাই, 4 আনা পয়সার টাকাও দেয় নাই, বরং বাংলা এডিশনের উদ্বোধনের সময় বিএনপির অনেক নেতা আমাদের ফান্ডে টাকা দিয়েছেন, জামাত ইসলাম 1 টাকাও দেয় নাই। কেন গিয়েছি? মনে করেছি যেই বিএনপি নির্বাচনের আগে বলেছে যে বিএনপি আওয়ামী লীগ ভাই ভাই, নির্বাচনের পরে আওয়ামী লীগের সবার মামলা প্রত্যাহার করে নেওয়া হবে, এবং সেটা হচ্ছেও এখন। আজকে একজন এই চিন্ময়ের মতো একজন সন্ত্রাসী, তাকে আজকে জামিন দেওয়ার জন্য সংস্কৃতি মন্ত্রী, এই ওর নাম কি রায়চৌধুরী, এই বদমাইশ আপনার বলে যে তাকে ছেড়ে দেওয়ার জন্য সে ব্যবস্থা নিচ্ছে। তুই কে রে বেটা? তুই জজ, তুই আইনমন্ত্রী, তুই প্রধানমন্ত্রী, তুই রাষ্ট্রপতি, তুই ক্ষমা করার কে? বা তুই প্রধান বিচারপতি? তুই কে? তুই কিভাবে এটারে বললি যে ওরে চিন্ময়রে মুক্ত করার জন্য করা হচ্ছে? এই নিতাই রায়চৌধুরী, এরকম
প্রতিটা জায়গায় জায়গায় আজকে বিএনপির একটা মানুষ, যেই মানুষেরা আমরা এই 15 বছর তো দেখেছি, ভাই আপনি আমার ভাইও না কিছুই না, সেই 10 তারিখের আন্দোলন থেকে শুরু করে খালেদা জিয়ার বাড়ির সামনে ট্রাক রাখা, যতগুলো ঘটনা ভাই, মানে মনে হয়েছে নিজের আপন ভাই কষ্ট পেলে যেরকম হয়, আপনাদের কাউকে কোথাও ধরে পেটালে, আপনারা মশারি, ধান খেতে মশারি টানায় ঘুমাইছেন, এগুলো দেখলে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। সেই মানুষগুলোর খারাপ লাগে না? আজকে যারা আওয়ামী লীগের লোকজন আপনার বাড়ির আশপাশে ঘোরাঘুরি করে, মামলা আসে, তারপরে পুলিশ কিছু বলে না, সেই বিএনপির আরেক নেতার সাথে ঘুরছে, আরেক নেতার সাথে মিলেমিশে তারপরে চাঁদাবাজি করছে, খারাপ লাগে না আপনাদের? যদি খারাপ না লাগে এবং এইখান থেকে যদি বের না হয়ে আসেন, তাহলে ভবিষ্যতে আবার এই পৃথিবী একদিন আর 2 দিনের না। তারেক রহমান আজকে থাকবে না, তারেক রহমানের সন্তান বাংলাদেশে, ধরে নেওয়া যায় যে উনি একদিন প্রধানমন্ত্রী হবেন, তিনি সাফার করবেন যদি এই দেশে এই আওয়ামী লীগ এবং ভারত মুক্ত করে দিয়ে না যাইতে পারেন। আপনারা গ্যারান্টি দিয়া বলতে পারি, মনে করেন জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে, কোনোদিন যদি জামাত ইসলাম ক্ষমতায় আসে, তাহলে এই জামাত ইসলাম ক্ষমতায় এসে কোনোদিন এমন কোনো কাজ করবে না যেটাতে আপনি নিশ্চিহ্ন করে ফেলতে যাবে, আপনাকে আপনার পরিবারকে নিশ্চিহ্ন করে ফেলতে যাবে, যেটা আওয়ামী লীগ করেছে। কিন্তু আওয়ামী লীগ যদি আবার আসে, তাহলে আপনার উত্তরসূরি যারা আছে তারা একটাও জীবিত থাকতে পারবে না। অতএব কোন দেশ রেখে যাবেন, কিভাবে রেখে যাবেন, সেটা আপনাদের ইচ্ছা। আমরা ভাই অধম, আমাদেরকে নিয়ে টানাটানির দরকার নাই, আমাদের দরকার নাই, আমাদেরকে ফোন করারও দরকার নাই, আনিস আলমগীর ওনাদের সাথে কথাবার্তা বললেই চলবে, বরং কুত্তারে হাড্ডি দিয়ে সামনে রাখেন। বাট জিনিস একটাই চাই তারেক রহমান, সেটা হচ্ছে ইন্ডিয়ার পেটের মধ্যে আর ঢুকেন না। যদি ইন্ডিয়ার পেটে ঢুকেন, এবং আমরা এখনো দেখছি যদি অনেক সমালোচনা আছে, অনেক কিছু আছে, বাট আমি এখন পর্যন্ত বিএনপি ক্ষমতায় আসার পরে যতগুলো জিনিস দেখেছি, যেমন আওয়ামী লীগের কর্মসূচি নিষিদ্ধ করার, এটা আইনে পরিণত করা হয়েছে। তারপরে আইপিএল এর খেলা দেখা, এটা সম্প্রচার বন্ধ ছিল। আরো কিছু বিষয় আছে যে বিষয়গুলো আস্তে আস্তে, তারেক রহমান আপনার উপরে চাপ নাই, ভারতের বিরুদ্ধে যদি কাজ করতে চান, যদি পারেন আমাদেরকে জাস্ট একটু জানাইলেই হবে যে আমাদের পলিসি এটা, এইটুকু জানলে উপকৃত হব, মানে জেনে অন্তত শান্তিতে থাকবো যে না ঠিক আছে এইভাবে হচ্ছে, বা আমাদের কথাবার্তা বলতে আমাদের কাজ করতেও সুবিধা হবে। বাট যদি মনে করেন যে সময় প্রয়োজন, আপনার হঠাৎ করে এসেই যে দেশটা একদম রয়ের পেটের মধ্যে ঢুকিয়ে দিয়ে গেছে, এখানে এসে আপনি আপনার বাবার মতো হঠাৎ করে এসেই তারপরে যদি সব চেঞ্জ করতে চান, সেটা আপনার জন্য হিতে বিপরীত হতে পারে। সময় নেন, সমস্যা নাই, যে কৌশল অবলম্বন করতে হয় সেটাই নেন, কোনো সমস্যা নাই, কিন্তু দেশটাকে ভারত মুক্ত করে দিয়ে যায়, এটা আপনার কাছে অনুরোধ। কিচ্ছু চাই না, 15 বছর বিএনপির জন্য যা করেছি সেটার জন্য কিছু চাই না, ভবিষ্যতেও কিছু চাই না, এখনো কিছু চাই না। আলহামদুলিল্লাহ এই বাংলাদেশে শেখ হাসিনা নাই, এর চাইতে বড় আনন্দের বিষয় আর কোনো কিছু নাই। আমি যদি বাংলাদেশে যাইতাম, আমাদের তো এয়ারপোর্ট থেকে ছিন্ন ভিন্ন করে দিত। এখন আমি চাইলে বাংলাদেশে যাইতে পারবো, কি করবো? আমার জেলে আটকে রাখবে, আমার ফাঁসি দিবে, আমার কি করবে? জীবনের নিরাপত্তা, যেহেতু ভারতের বিরুদ্ধে কথা বলেছি, বিশেষ করে আমি, পিনাকি ভট্টাচার্য, এই দুইজনের জীবন সারা জীবনই ঝুঁকির মধ্যেই থাকবে ভারতের কারণে। অনেক মানুষজন আছে, অনেক কথাবার্তা বলেন, পিনাকি ভট্টাচার্য এই করেছে, পিনাকি ভট্টাচার্য হলো হিন্দু, যেহেতু ওনার বোধহয় ভারতের সাথে উনি অনেক দেশের বিরুদ্ধে। ভাই পিনাকি ভট্টাচার্যকে আজ পর্যন্ত তিনি যত ভিডিও করেছেন, কোনো ভিডিওর কথাবার্তা, যখন যেই পজিশন নেওয়া দরকার পিনাকি ভট্টাচার্যকে দেখেছি, তখন তিনি ওই পজিশনে নিয়েছে। আমি নিজেও চেষ্টা করেছি যে পিনাকিকে নেগেটিভলি একটু দেখার জন্য, বোঝার জন্য,